সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় টেলিভিশন কাহিনী চিত্র আন্দোলন, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন দিলারা জামান অভিনেত্রী, রয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং চয়নিকা চৌধুরী, দুজনেই টেলিভিশন কাহিনী চিত্র নির্মাতা, এবং আমাদের সাথে টেলিফোনে থাকবেন গাজী রাকায়েত, প্রতিষ্ঠাতা চারু নীরব। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। নিষেধাজ্ঞার পরেও হাজারীবাগ ট্যানারিতে ঢুকছে কাঁচা চামড়া। মন্ত্রণালয়ের নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন, এখনো প্রস্তুত হয়নি সাভারের চামড়া শিল্প নগরী। ইউপি নির্বাচনে সহিংসতার দায় নিতে হবে সরকার ও নির্বাচন কমিশনকেই, বলছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। জনগণ ভোট দেওয়ার উৎসাহ হারাবে বলে শঙ্কা। দেশের 3 বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ যৌথভাবে পরিচালনার সিদ্ধান্ত বাংলাদেশ বিমানের। স্বার্থ রক্ষা ছাড়া না মানার হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। পদ্মা সেতু এলাকায় ভিটেমাটি হারানো মানুষগুলোর ঠিকানা এখন পুনর্বাসন কেন্দ্র। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকলেও জমির মালিকানা না পাওয়ায় অনিশ্চয়তা। এবং কলকাতায় ফ্লাইওভার ধসে নির্মাতা প্রতিষ্ঠানের 6 কর্মকর্তা আটক। ঠিকাদারের দাবি বোমা বিস্ফোরণে দুর্ঘটনা। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত নেই, জানালো উদ্ধার কর্মী। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে টেলিভিশন কাহিনী চিত্র, অর্থাৎ 1 ঘন্টার নাটক, যেটা টেলিভিশনের খণ্ড নাটক, সেটিকেই টেলিভিশন কাহিনী চিত্র বলছি আমরা। সেই টেলিভিশন কাহিনী চিত্র নিয়ে একটি আন্দোলন দীর্ঘদিন ধরে করে আসছেন গাজী রাকায়েত, চারু নীরমের প্রতিষ্ঠাতা। চারু নীরমের পক্ষ থেকে আমরা দেখেছি 2008 সাল থেকেই একটি উৎসব, টেলিভিশন কাহিনী চিত্র উৎসব এবং প্রতিযোগিতার আয়োজন করে আসছে। কারণ একটা সময়ে দেখা গিয়েছিল যে টেলিভিশন থেকে 1 ঘন্টার নাটক হারিয়ে যেতে বসেছিল ধারাবাহিকের ভিড়ে। তো সেই 1 ঘন্টার কাহিনী চিত্র আবার ফিরিয়ে আনার জন্য এই আন্দোলনটির সূচনা হয়েছিল, যেটি আজকে একটি অনুষ্ঠান হলো। এই 2015 সালে নাটকগুলোর মধ্যে একটি প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আজকে হয়েছে। তা আমরা প্রথমেই যাব গাজী রাকায়েতের কাছে। রাকায়েত, আমাদের শুনতে পাচ্ছেন আপনি? রাকায়েত, আমরা জানতে চাচ্ছি যে এই আন্দোলনটি আপনি সূচনা করেছিলেন। আমি লাইভের সাথে আপনাদের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। জি বলুন, বসে যাই। জি, যে এই আন্দোলনটি আপনি সূচনা করেছিলেন 2008 সাল থেকে, সেটি কি পরিস্থিতিতে, কেন, এবং এর কেন প্রয়োজন হয়ে পড়েছিল, কি কারণে আপনি এই আন্দোলনটি শুরু করেছেন, সেটা আমরা একটু জানতে চাই। শুধু দর্শক মণ্ডলী, আমি জানাচ্ছি যে আমি এখন এই মুহূর্তে পাবলিক লাইব্রেরির শাহবাগ জায়গা থেকে আপনাদের অভিনন্দন। আপনারা লাইভে আমার কথাগুলো শুনছেন। আমরা এখন শেষ বিভাগে এই পুরস্কারটি প্রদান করছি এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে। তবে আমি বলতে চাই, মোর্শেদ ইসলাম আমাকে যে কথাটি বললেন সেটা হচ্ছে 2008-এ আমাদের যে কটি চ্যানেল ছিল 6-7-8টি হবে, তখন যেটা হচ্ছে সাপ্তাহিকভাবে যে 1 ঘন্টা নাটক প্রচারের যে নিয়মটি ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছিল এবং 2009-এ গিয়ে বিশেষ দিনগুলো ছাড়া আর কোথাও 1 ঘন্টার কাহিনী চিত্র প্রদর্শিত হতো না। তখন আমরা শহীদ মিনারে আমাদের চারু নীরমের ছাত্রছাত্রী সহ বাংলাদেশের সমস্ত শিল্পী কলাকুশলীদেরকে আহ্বান করলাম যে আমরা 1 ঘন্টার নাটকটাকে বাঁচাতে চাই। তখন আমরা সেখান থেকে একটা আন্দোলনের সূচনা করি এবং সেই সূত্র ধরে আমরা রাশিয়ার যে রুশ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, সেখানে আমরা এক উৎসবের উদ্বোধন করি এবং এটা শর্ট ফিল্ম ফোরামে আমাদের 5 দিন ব্যাপী একটা উৎসবের উদ্বোধন হয় এবং সেখান থেকে আমরা 10টি বিভাগে পুরস্কার প্রদান করে থাকি। এই পুরস্কারটি প্রদান করার প্রধান কারণ হচ্ছে যে শিল্পী কলাকুশলীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করা, 1 ঘন্টার কাহিনী চিত্রকে আর দীর্ঘদিন ধরে রাখা, আরেকটি হচ্ছে দর্শকদেরকে সম্পৃক্ত করা। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আমাদের এই আন্দোলনের পরেই
প্রায় অধিকাংশ চ্যানেল আবার 1 ঘন্টার কাহিনী চিত্র প্রচার করা শুরু করে। এখন অনেকগুলো চ্যানেল 1 ঘন্টার কাহিনী চিত্র প্রচার করছে, কিন্তু সেই মানটা আমরা বজায় রাখতে পারছি না। কারণ হচ্ছে যে শুধু বেঁচে থাকা নয়, বাঁচানো নয়, ভালোভাবে বাঁচা। আপনারা জানেন বিজ্ঞাপনের কারণে আমরা এই কাহিনী চিত্রগুলো দেখতে পারি না, আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানের কারণে। তো আমরা চাই এই চলচ্চিত্রের যে স্বাদ আমরা 1 ঘন্টার কাহিনী চিত্রে পেয়েছি সেটা বাঁচুক। কারণ আমি মনে করি বাংলাদেশ একদিন চলচ্চিত্র দেশ হয়ে উঠবে। এই কাহিনী চিত্র, 1 ঘন্টার কাহিনী চিত্র আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। এবং আজকে আমি যে চলচ্চিত্র নির্মাতা হয়েছি সেটা কিন্তু 1 ঘন্টার কাহিনী চিত্র নির্মাণ করেই। কাজেই আমি 1 ঘন্টার কাহিনী চিত্র এই নির্মাণের জন্য সব শিল্পী কলাকুশলীদেরকে দেখেছি, তারা যে নিরীক্ষাটা করতে পারে সেই নিরীক্ষাটা আর অন্য জায়গায় সম্ভব নয়। তো এই কারণেই আমরা এই 1 ঘন্টার কাহিনী চিত্রকে বেছে নিতে ধরে রেখেছি, এবং আমরা চাই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমাদের এই 70 বছরের উজ্জ্বল ঐতিহ্য আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ রাকায়েত, ধন্যবাদ রাকায়েত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম রাকায়েতের কথা, কেন এই 1 ঘন্টার নাটক বাঁচানোর আন্দোলন। তা আমি এখন দিলারা জামান আপনার কাছে যাব। আপনি অত্যন্ত আমাদের শ্রদ্ধাভাজন শিল্পী, এবং আপনি এবছর চারুনীরম যে উৎসবে আপনি আজীবন সম্মাননা পেয়েছেন, সৈয়দ মহিদুল ইসলাম আজীবন সম্মাননা। আপনার অনুভূতি জানতে চাইব প্রথমে। অনুভূতি তো সুখের, সেই সঙ্গে কষ্টেরও। কষ্টটা আগে বলি, কারণ সুখ তো খুব ক্ষণস্থায়ী, হারিয়ে যায়, তো ওটা পরে বলে অনেকক্ষণ ধরে রাখতে চাই। আমরা আসলে সবাই সংসপ্তক মনে করি, যুদ্ধ করছি শিল্পের জন্য, বাঁচার জন্য। একই সঙ্গে 1 ঘন্টার যে গল্প ছিল, নাটক ছিল, তখন কাজ করে যে আনন্দ এবং যে প্রেরণা, যে উৎসাহ, এবং একজনের সঙ্গে আরেকজনের প্রতিযোগিতা, আস্তে আস্তে সব যেন কোথায় হারিয়ে গেল। তবুও যুদ্ধ করছি। রাকায়েতের মতো সহযোদ্ধা যারা আছে তারা যুদ্ধ করছে, এবং যুদ্ধ করে এখনো বেঁচে থাকার যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তার একটু ফল এই যে এখনো সমস্ত চ্যানেলগুলোতে, যেটা একদমই শেষ হয়ে গিয়েছিল সেটা আবার চালু হয়েছে। সেজন্য আমাদের সবার ধন্যবাদ, এবং আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা তাকে জানাই। কিন্তু এইটুকুতেই শেষ নয়। আসলে যে কোনো প্রয়োজনে আমি বলবো সময় একটা ব্যাপার। একটা গল্প, একটা চরিত্র, একটা যে কোনো পারিপার্শ্বিকতা সবকিছু বোঝার জন্যে, দেখার জন্যে, নেবার জন্যে একটা সময়ের প্রয়োজন হয়। ধারাবাহিক নাটক ঠিক আছে, থাকবে, থাকা উচিত, কিন্তু প্রতিটি চ্যানেলেই দেখা যাচ্ছে যে 2, 3, 4, 5টা করেও ধারাবাহিক হচ্ছে। এটার ভেতরে আসলে আমরা মনে হয় জীবনকে হারিয়ে ফেলছি। আমাদের চারপাশের যে জীবন, যে জিজ্ঞাসা, যে আত্মজিজ্ঞাসা এবং সবাইকে বোঝার যে চেষ্টা, সব কিছু যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি বলবো যে যারা নতুন কাজ করছে, সমস্ত আমি মেকানিক্যাল যেগুলো ব্যাপার আছে, অন্যান্য যান্ত্রিক বা অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে এই নাটক তৈরি করার ব্যাপারে, প্রত্যেকেই চেষ্টা করছে, এবং তাদের যে বর্তমান সময়ের যে জ্ঞান, যে প্রজ্ঞা, এগুলো দেবার চেষ্টা করছে। কিন্তু তার জন্য তো একটু সময়ের দরকার, তার জন্য তার স্থিতি দরকার। তা এই সময়ে এসে আমি প্রত্যেকটি চ্যানেল কাছে একটা আবেদন জানাই, তারা আমাদের সময় তো শেষ, কিন্তু যারা কাজ করতে চায়, যারা দেশকে ভালোবাসতে চায়, দেশকে কিছু দিতে চায়, তাদেরকে আপনার সুযোগ করে দেন। কারণ এই দেশের, এরা তো এই দেশেরই সন্তান। তাদের যে মেধা, যে প্রজ্ঞা, সবাইকে দেবার, যে দেশকে দেবার যে ক্ষমতা, সেটাকে তারা হতাশায় না ভোগে এবং এমন একটা পরিস্থিতিতে চলে যায় যে বিষণ্ণতা তাদেরকে ছেয়ে না ফেলে। আমরা চাই তারা জেগে উঠুক, তারা কাজ করুক দেশের জন্য, সবার জন্য, মানুষের জন্য, এবং শিল্প সংস্কৃতি এইগুলোকে
তাদের প্রজ্ঞা মেধা সবকিছু দিয়ে জাতিকে একটা সমৃদ্ধির পথে নিয়ে যায়। ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। আমি এখন যাব মাসুদ হাসান উজ্জ্বল, তোমার কাছে। তুমি বেশ কিছু টেলিভিশন কাহিনী চিত্র নির্মাণ করেছো, কিছু ধারাবাহিকও নির্মাণ না, করেছো। ধারাবাহিক করিনি আমি, না। এবং তুমি, আমরা যেটা জানি যে তুমি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছ। জি। আসলে টেলিভিশন কাহিনী চিত্র, যেটা রাকায়েত বললো যে এটা কিন্তু চলচ্চিত্র নির্মাণেরই একটা প্রাথমিক প্রস্তুতি হিসেবে ধরে নেয় অনেকে। কারণ আমরা অনেককেই দেখছি, অনেক নির্মাতা কিন্তু এখন টেলিভিশন কাহিনী চিত্র বানাচ্ছেন যেগুলো খুবই ভালো মানের এবং আমাদের কাছে ঠিক চলচ্চিত্রের স্বাদটা নিয়ে আসে। অনেকেই আছেন, তার মধ্যে আমি যদি বলি অনিমেষ আইচের কথা, আমি যদি বলি মেজবাউর রহমান সুমনের কথা, এরকম অনেকেই আছেন। তারা কিন্তু চমৎকার চমৎকার নাটক আমাদের উপহার দিয়েছে। তো তোমার কথা জানতে চাই, তুমি এই টেলিভিশন কাহিনী চিত্র কেন নির্মাণ করছো, বা তোমার ভবিষ্যৎ যে ভিশনটা কি? আমার মনে হয় মোর্শেদ ভাই যে গোড়ার দিকে ভুলই করেছে, মানে যেই ভুলটা আপনারা করেননি, সেটা হচ্ছে চলচ্চিত্র নির্মাণের আকাঙ্ক্ষা থেকেই টেলিভিশনে আসা। কিন্তু ভুল বললাম এই কারণে যে টেলিভিশন আসলে চলচ্চিত্র বলার জায়গা আমার আসলে মনে হয় না। হ্যাঁ, ওইখানে মানে কনসেন্ট্রেশনটা থিয়েটারের মতো থাকে না। থিয়েটারে বসে একটা ছবি দেখা আর টিভিতে দেখা এক না। তো আমরা আসলে এফডিসিতে দাঁড়াতে পারছিলাম না, খুব সহজ সত্য কথা, জন্য বিকল্প পথ হিসাবে এসেছিলাম হচ্ছে টেলিভিশন নাটক করতে। তো যেটা হয় যে উনিও বললেন যে সময়, মানে আমরা কিন্তু এই ক্ষেত্রে তোমার কথার সাথে আমি একটু মেলাই, সেটা হচ্ছে তোমরা এখন বিকল্প পথ হিসেবে টেলিভিশন নাটককে বেছে নিয়েছো। আমরা যখন 80-র দশকের গোড়ার দিকে আমরা যখন চলচ্চিত্র বানানোর আকাঙ্ক্ষায় আমরা একদল তরুণ যখন মানে চেষ্টা করছি, তখন কিন্তু আমরা বিকল্প হিসেবে বেছে নিয়েছিলাম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রকে। কারণ তখন টেলিভিশন ওইটা নিয়ে আমি বললাম যে আপনার ওই ভুলটা করেন, তাই না? তো সুতরাং সেটা একটা দিক, স্বল্প দৈর্ঘ্য সরাসরি চলচ্চিত্র নির্মাণে এগিয়ে যাওয়া। বলো। তো টেলিভিশনে কাজ করতে আমি যদি আমার কথা বলতে চাই, যে আমি নিজেই বলি যে আমি টেলিভিশনের জন্য একটা দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রের বনসাই বানালাম। কেন? যেটা হয় যে আজকেও আমি যখন পুরস্কারটা হাতে নিই, তখন আমার আসলে অস্বস্তিই হচ্ছিল, কারণ আমি জানি যে সর্বাংশে আমার কাজটি ভালো নয়। অক্ষয় কোম্পানির জুতো। তো সর্বাংশে ভালো নয় হচ্ছে, হ্যাঁ চেষ্টা ছিল, কিন্তু একটা কাহিনী চিত্র 3 দিনে আমরা নির্মাণ করে ফেলি। এবং আমাদের অভিনেতা অভিনেত্রীদের বর্তমান যে বাস্তবতা, যে ধরেন আজকে ভোররাত পর্যন্ত অন্য একটা সেটে অন্য একটা চরিত্রে অভিনয় করছে, সে এসে আবার সকালে আরেকজনের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে। তো মানুষ তো আসলে ঐশ্বরিক ক্ষমতা আলা না যে পরের দিনই আর একটা চরিত্র সে ধারণ করে ফেলবে। আমার নিজের যেটা সমস্যা হয় যে আমার অনেক পেপার ওয়ার্ক থাকে একটা কাজ নিয়ে, এই কাজটা নিয়ে অনেক গবেষণা করার পর সেই কাজটার চিত্রনাট্যটা ঠিকভাবে মানে বিশ্ববাজারে চিত্রনাট্য নির্মাণের পদ্ধতিগত দিকগুলো ফলো করার পর আমি খুব মর্মাহত হই যখন চাহিদা অনুযায়ী জিনিসটা আমি জানি আমার মগজে আছে, আমি জানি এটা দিতে আমি সক্ষম, কিন্তু সময় এবং পরিস্থিতি আমাকে সহযোগিতা করছে না। তখন ওই যে বনসাইটা তৈরি হয়। তখন যে আমার মনে হয় যখন পুরস্কার পাই তখন মন্দের ভালো হিসাবে পাই আমাদের দেশে। এবং আমি বলতে পারি যে হ্যাঁ, এই জাতীয় কথা বললে নিজের ক্যারিয়ারের জন্য বিপদ, কিন্তু সত্য বলার সুযোগ পেলে আমি ছাড়বার নই আসলে। সেটা হচ্ছে এমনকি আমাদের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ওইটিও আমার কাছে ওরকমই মনে হয় যে অনেক মন্দের ভিড়ে একটু ভালো যেটা সেটাকে, কিন্তু মানে যখন আমাদের দেশের ক্রিকেট একটা উচ্চতায় চলে গেছে, আমাদের দেশের বিজ্ঞানীরা অভিকর্ষ তরঙ্গ আবিষ্কারের মতো ঘটনার সঙ্গে জড়িত, ঠিক সেই জায়গায় আমরা চলচ্চিত্রে পিছিয়ে থাকার আমি না কোনো যৌক্তিকতা পাই না। আর আমি বলবো আমাদের বাজেটের স্বল্পতার এই গালিগালাজটা আমি আসলে করতে চাই না হচ্ছে যে আমি যেহেতু চিত্রকলার ছাত্র, আমি জানি যে উইনসন নিউটনের দামি রং ছাড়াও শুধু চারকোল দিয়ে ভালো ছবি আঁকা যায়। চলচ্চিত্র হ্যাঁ খরচ সাপেক্ষ একটা মাধ্যম,
কিন্তু আমার দেশের বাস্তবতায় আমার সামর্থ্যকে চিন্তা করেই গল্পটা ভাবতে হবে, যে গল্পটি আমি এই টাকায় আসলে করতে পারবো, সেটা করলেই ভালো। এবং চলচ্চিত্রায়নের নামে একটু হিন্দি ছবির অনুপ্রেরণা, একটু দক্ষিণের ছবির অনুপ্রেরণা, এমনকি একটু হলিউডের ছবির অনুপ্রেরণা, যার কোনোটি আমাদের নয়। যেমন আমি গান করি বলে আমি বলতে পারি যে আমরা স্কুলে শুধু বাইরের ব্যান্ডের গান কভার করতাম, পিঙ্ক ফ্লয়েডের গান কভার করতাম, সেটা আমাকে স্কিলড হতে সাহায্য করেছে। কিন্তু চলচ্চিত্র এমন একটা মাধ্যম, এটা ঘরে বসে প্র্যাকটিস করার জিনিস না। এটা আমি যখনই বলছি যে এটি একটি চলচ্চিত্র দর্শক দেখছে, সুতরাং দেখানোটা কারো প্র্যাকটিস হতে পারে না। দেখানোটা হচ্ছে এটা আমি দেখালাম এবং আমি আত্মবিশ্বাসী হয়ে দেখালাম যে এটা ঠিকঠাক হয়েছে। এবং আমার এই ব্যাপারটা খুব হাস্যকর লাগে যে আমরা অনেক চলচ্চিত্র দেখি এবং আমরা ভালো মন্দর পার্থক্য করতে শিখে গেছি। মানে এবারই আমি একই সঙ্গে হেটফুল এইট আর রেভারেন্ট দেখে নিজের একটা মূল্যায়ন দাঁড় করলাম যে হলিউড ওয়াজ নেভার বিন আর্টিস্টিক। আমার মনে হয়েছে দুইজন গুণী নির্মাতার ছবি পাশাপাশি দেখে, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, কারণ হচ্ছে একই বরফাস্তীর্ণ জায়গায় দুটোর কাজ। একটা প্রচন্ড শিল্প মান সম্পন্ন রেভারেন্ট, আর হেটফুল এইট হলিউড যেটা হয় খুব চকচকে ছবি। এখন ইটস অ্যাবাউট টেস্ট। আমার মনে হয় যে একজন নির্মাতার টেস্টটা খুব জরুরি, যে আমি কি দ্বারা অনুপ্রেরণা ছাড়া তো হয় না, কিন্তু কি দ্বারা অনুপ্রাণিত হব এবং কতটুকু আমার সাধ্যে কুলোবে, এটা খুব জরুরি। তো আমরা এবং আমি যেখানে হলিউড নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখাই, সেখানে আমার খুব হতাশ লাগে যখন আমাদেরই প্রডিউসাররা বা আমাদের সহকর্মীরা হিন্দি ছবির অনুপ্রেরণায় কাজ করার চেষ্টা করে। এটি চলচ্চিত্রর বাজার হিসাবে উৎকৃষ্ট, কিন্তু চলচ্চিত্রের শিল্প মানে তো সবসময় প্রশ্নবিদ্ধ। তো শিল্পটা আমাদের শেখা জরুরি। শিল্প আসলে বাণিজ্য আসতে বাধ্য, কারণ বাণিজ্যর ধারাটাই এই যে ও যে কোনো উৎকৃষ্ট জিনিসকে ওর কবজায় রাখতে চায়। প্রথমে উৎকৃষ্ট জিনিসের আশাকে রোধ করতে চায়, সেটা না পারলে সেটাকে কবজায় রাখতে চায়। তো এটা আমার মনে হয় আমাদের মগজের উৎকর্ষ বাড়া খুব জরুরি। ধন্যবাদ, আবার আসবো তোমার কাছে। চমৎকার কথা বলেছো তুমি। আমি এখন যাব চয়নিকা চৌধুরী তোমার কাছে। তুমি সম্ভবত সবচেয়ে বেশি টেলিভিশন কাহিনী চিত্র নির্মাণ করেছে বাংলাদেশে, আমার মনে হয়, আমি হয়তো ভুল বলছি না। তো তোমার কাছে জানতে চাইবো যে তুমি কেন অনবরত টেলিভিশন কাহিনী চিত্র নির্মাণ করে যাচ্ছ, যেখানে আমরা জানি যে ধারাবাহিকের নামে যা হয় এখন, সেগুলো একদিক থেকে মানে পয়সা একটু বেশি হয়তো আয় করা যায়, আমি জানি না, মানে শুনি আর কি যা। হ্যাঁ, তো সেইখানে 1 ঘন্টার নাটককে তো সেইভাবে হয়তো খুব একটা লাভ করার থাকে না। তুমি কেন এই স্ট্রাগলটা করে যাচ্ছ দীর্ঘদিন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে আজকে এখানে কথা বলতে পারছি, এবং আমার খুব প্রিয় একটা বিষয় কাহিনী চিত্র বাংলাদেশ টেলিভিশনের। আসলে যেটা বলি, কাজ করি আসলে ভালোবেসে। আমার হাজবেন্ড অরুণ চৌধুরী একটা কথা সবসময় বলতেন যে কখনো সরস্বতী এবং লক্ষ্মী একসাথে থাকে না। হয় তোমার ব্রেন আছে, তুমি তোমার ব্রেনটাকে সুন্দরভাবে সবার সামনে দেখাবে, আর না হলে তুমি বাণিজ্য করবে। বাণিজ্য এবং ব্রেন দুটো তুমি একসাথে তোমার হবে না। তা আমি ওটাকে বেছে নিলাম, যেটা নাকি আমার ব্রেন, আমি যেটা জানি। আমার আসলে বাণিজ্য করার প্রতি আমার বেশি ভালোবাসা, তা আসলে আমার বেশি কাজের প্রতি। আর যেহেতু এটা আমার রুটি রুজি, আগে তো শখে করতাম, কিন্তু এখন এটা আমার রুটি রুজি হয়ে গেছে। সো প্রথম হলো 1 ঘন্টা নাটক বানাতে ভালো লাগে, এটা আমি খুব ভালো পারি। ছোটবেলা থেকে যেটা ছিল যে আমি যখন যেটা করব সেই জিনিসটা খুব কনফিডেন্টলি করব, এবং যাতে সর্বোচ্চ আমার মেধা দিতে পারি, সৎভাবে থেকে ভালোবেসে সবকিছু খুব গুছিয়ে করার একটা চেষ্টা আমার প্রথম থেকে ছিল। 1 ঘন্টা নাটক বানাতে আসলে ভালো লাগে, এটা হলো সর্বপ্রথম কথা। এটা আমি ভালোই বানাতে পারি। আর ধারাবাহিক আমার ভালো লাগে না, যেহেতু আমি ব্যবসাটা আমার কাছে অত বেশি লেন্দি প্রসেস লাগে। আমার সবসময় মনে হয় যে স্পেশাল ডেতে কাজগুলি মানুষ বেশি দেখে, 1 ঘন্টা নাটক মানুষ দেখে চলে যায়, এত ব্যস্ততা চারিদিকে। কিন্তু 1 ঘন্টা নাটক কিন্তু মানুষ ভালো হলে মানুষ বসে, এটা একটা আর একটা কারণ ছিল। এরকম করতে করতে যখন মানে 7-8 সালের দিকে আমি একটা ইয়ের মধ্যে পড়লাম, খুব একটা খারাপ সিচুয়েশনে পড়লাম, যে চারিদিকে শুধু ডেইলি সোপ, ধারাবাহিক, এবং 1 ঘন্টা অনেক চ্যানেলে নেই, শুধু স্পেশাল ডেগুলো আছে। যেহেতু এখন আমাদের চ্যানেল অনেক, সেক্ষেত্রে আমি বেছে নিলাম যে আচ্ছা, এক একটা স্পেশাল ডেতে আমি কাজ করব। অনেকগুলো স্পেশাল ডে কিন্তু আছে, ওই জিনিসগুলো আগে আমি বের করতাম, যে
এবং আমি কিন্তু খুব আনলাকি বলবো না, একদিক থেকে আনলাকি যে আমি কখনো চিঠি নিয়ে কাজ করিনি, মানে কোনো চ্যানেল আমাকে চিঠি দেয় না আগে থেকে যে তুমি এটা বানাও, বাট আমার বুদ্ধি দিয়ে আমি হয়তো যে চ্যানেলে যদি মা দিবস হয় সেটা আমি 2 মাস আগে বানাই, তারপর আমি চ্যানেলে দেই, ওটা প্রিভিউ হয়, তারপর মা দিবসে নাটকটা যায়। এভাবে আমি আমার বুদ্ধি দিয়ে দিয়ে আগাচ্ছিলাম যে কিভাবে আমার ধরে রাখা যায়, যে 1 ঘন্টা নাটকটা ধরে রাখতে হবে। রাকাত ভাই আর আমরা আসলে একসাথেই ছিলাম, আমাদের একটা ডিরেক্টরস গিল্ড ছিল, আমাদের যখন নাট্যকার সঙ্গ ছিল তখনও রাকাত ভাই ছিলেন। তো রাকাত ভাই প্রথম থেকে আমাকে বলতেন যে তুমি আমার সাথে থাকো, ছিলাম রাকাত ভাইয়ের সাথে। কিন্তু কাজ দিয়ে আসলে দেখাতে হবে। দেখা গেল যে আমি বলছি অনেক আন্দোলন করব, আমি হয়তো পারছি না, আমি হয়তো ঈদের সময় কয়েকটা কাজ করছি, বাট এটা আসলে আন্দোলন না। আমি কাজ দিয়ে যেটা জবাব দিব ওটাই আসলে প্রকৃত আন্দোলন। এবং আমার মনে হয় আমি আমার দিক থেকে খুবই মানে গুড ফিল করি যখন আমি দেখি যে আমি টানা এখনো স্টিল 15 বছর চলছে আমার কাজ, আমি টানা মাসে 3টা করে কাজ করতে পারি। এটা আমি খুব গডকে থ্যাংক ইউ দিব। মানে আমার ধৈর্য, আমার মানে সততা, আমার কাজের প্রতি ভালোবাসা, যে জিনিসটা এখন খুব কমে গেছে সেটা আমি বলবো ভালোবাসা। যে জিনিসটা কমে গেছে সেটা হলো কাজ হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু অনেক ভালো ভালো মেকার বের হয়েছে, ভালো মন্দ দুটাই আছে। তবে দেখা যায় যে জিনিসটা যে 7টা ভালোর মধ্যে হয়তো 3টা খুবই খুবই বাজে। হয়তো দেখা গেল যে কোনো একটা এজেন্সি বলছে ওরা 7টা নাটক করবে, ওখানে হয়তো আমি নির্মাতা হিসেবে গেলাম, আমি হয়তো চ্যানেলে গিয়ে বললাম যে আমি নাটকটা বানাতে চাই, ওরা বললো যে এটা তো এজেন্সি নিয়ে নিয়েছে 7টা যদি 7টাই ভালো হতো আমার কোনো দুঃখ থাকতো না। কিন্তু দেখা যায় যে 7টার মধ্যে 4টা খুবই ভালো, হয়তো আমার থেকেও অনেক ভালো, আমি ওদের থেকে অনেক কিছু শিখি, বাট 3টা খুবই বাজে। তখন নিজেকে খুব ছোট মনে হয়, যে মানে আসলেই ছোট মনে হয়। তখন ওই কাজটা করতে না পারার জন্য মনে হয় যে আমি তো আসলে অনেক ভালো করতাম, আমাকে তো একটা সুযোগ দিতে পারতো। এই আর বাজেটটা আসলে এখন খুব কম থাকে, খুবই কম, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। আমার যদি 2টা কাস্টিং থাকে, অনেক বুদ্ধি দিয়ে কাজ করি, মানে হয়তো একটা স্ক্রিপ্ট আনি, ওটাকে ঘষা মাজা করি, খারাপ যে সিনগুলো প্রয়োজন নাই ওগুলো বাদ দিয়ে দিই, হয়তো 2 দিনের কাজটা করতে পারি, বাট এটা খুব টাফ, এটা সবাই করতে পারে না, 3 দিন তো লেগেই যায়। আর দেখা যায় যে আর্টিস্ট রেমুনারেশন অনেক বেড়ে গেছে, শুধু আর্টিস্ট রেমুনারেশন না, বাড়ি ভাড়া যেখানে দিতে আমাকে 6 এখন 9, জিনিসপত্রের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সবকিছুর দাম বেড়েছে, কিন্তু আমাদের বাজেটটা বাড়েনি। বাজেটের ব্যাপারে আসবো আমরা তারপরে পরে। কিন্তু ভালোবাসি বলেই কিন্তু আসলে কাজটা করি, কাজ ভালোবাসি। হ্যাঁ, দিলার আপা, আবার আসি আপনার কাছে। আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং আমার খুব সৌভাগ্য যে আমারও সৌভাগ্য যে আপনার খুব ভালো একটা কাজ, চোখ চাকা, sorry, হ্যাঁ, চাকা নাটকে আপনি অভিনয় করেছিলেন। চাকা ছবিতে, যে ছবিটা আমার সবচেয়ে বেশি আলোচিত ছবি। আমার আরেকটা ছবিতে আপনি প্রিয়তমের সাথে একটু অভিনয় করেছেন। আর আমার যে প্রথম যে টেলিভিশন নাটক সেটা ছিল কূপ, মাসুম রেজার লেখা, সেটিতে আপনি অভিনয় করেছেন। আমার খুবই সৌভাগ্য আপনাকে নিয়ে কাজ করার কিছু সুযোগ আমার হয়েছে। তো আপনি এই যে দীর্ঘ জীবনে অভিনয় করে যাচ্ছেন, 1 ঘন্টার নাটকে অভিনয় করতে নিশ্চয়ই একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়, যেটা আপনি বলছিলেন। কারণ কি এই সিরিয়ালগুলো যেগুলো হয় সেগুলো যেটা আমরা জানি আর কি, যে মানে যেহেতু কত পর্ব হবে না হবে তার কোনো প্ল্যানিং আগের থেকে থাকে না, মাঝখান থেকে চরিত্র হারিয়ে যায়, আবার ফিরে আসে, কাহিনী চেঞ্জ হয়ে যায়, কি হয় না হয় ইত্যাদি। মানে সেগুলো জাস্ট সময়টাকে ফিল আপ করার জন্য, টেলিভিশনের ওই সময় টাইমটাকে ফিল আপ করার জন্য একটা কিছু করা হয়। সেখানে ঠিক সেইভাবে সৃষ্টি যেটাকে বলে সেটা থাকে না, যেটা ঠিক 1 ঘন্টার নাটকে থাকে। তা আপনি এই ব্যাপারে আপনার অভিজ্ঞতাটা যদি বলেন, আর আপনারা যখন অভিনয় করতেন একেবারে শুরু থেকে এবং এখন পর্যন্ত করে আসছেন, তার সাথে এখনকার এই প্রজন্মের যে ছেলেমেয়েরা অভিনয় করছে, আমি অভিনয়ের কথাটাই বলবো, তাদের মধ্যে কোনো পার্থক্য দেখছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু যদি বলেন। সময়ের যেমন বিরাট ব্যবধান, সময়ের যেমন পরিবর্তন হয়েছে, তেমনি মানুষের রুচি, চাহিদা এবং মানুষগুলো পরিবর্তিত হয়েছে আমি বলবো। এটাকে আমাদের স্বীকার করেই নিতে হবে। কিন্তু তবুও কিছু কিছু ব্যাপার আছে যেটা শাশ্বত, এগুলোকে আমরা মানে ত্যাগ করতে পারি না। আমার নিজের দেশ, নিজের পরিচয়, নিজের অস্তিত্ব, আমার চারপাশের যে বাস্তবতা, আমার জীবন, যাপিত জীবন এবং চারপাশের যে সমস্ত বাস্তবতা, এটাকে তো আমি কখনোই অস্বীকার করতে পারবো না। আমি বাংলাদেশে আছি, আমি এমন একটা পরিবেশের মধ্যে আছি, এমন একটা অবস্থার মধ্যে আছি, আমি এখানে থেকে
অন্য একটা অবাস্তব জীবনের গল্প যদি নেই, আজকে যে বিষয়বস্তু কাহিনী আপনারা জোর দিয়েছেন এটার উপরে, এটা মুহূর্তের জন্য ভালো লাগে। স্বপ্ন খুব একটা ভালো কিছু দেখে থেকে সেটা আবার মুহূর্তে ভেঙে যায়, তেমনি এই অবাস্তব কিছু নিয়ে আমরা তো বাঁচতে পারবো না। জীবন আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু দেয়। আমাদের এই নতুন প্রজন্ম, এদেরকে আমরা যদি আমাদের অতীত, আমাদের ঐতিহ্য, আমাদের দেশ, আমাদের জাতীয়তা, আমাদের ভালোবাসা, শিল্প, সংস্কৃতি, এগুলোকে যদি আমরা তাদের ভিতরে ধারণ করার যে সমস্ত ব্যাপারগুলো চারপাশে আছে, সেগুলো আমরা যদি তাদের মধ্যে গ্রথিত না করি, তাহলে তাদের কাছ থেকে আমরা দেশপ্রেম বলেন আর যত আমরা বড় বড় কথাই বলি না কেন, নতুন প্রজন্মে ওদের কাছে আমরা অনেক কিছু চাই, অনেক কিছু তারা আমাদের দেশকে দেবে, কখনোই সেটা সম্ভব না। আগে অনেক যে সমস্ত আমাদের মনীষী যারা আছেন, তাদের যে সমস্ত উপন্যাস আছে, গল্প আছে, বা এখন যারা লিখেছেন বর্তমান সময়ে, সেইগুলোকে ইতিহাস এবং সাহিত্য সবকিছুই নতুন প্রজন্মের মধ্যে আমাদের গথিত করে দিতে হবে। একটা বাচ্চাকে মা কি করেন, ধরে ধরে শেখান। এই যে নতুন প্রজন্ম যারা আছে, তারা হয়তো অনেক কিছু, তাদের সামনে তো জ্ঞানের সবকিছু দরজা খুলে গেছে, তারা অনেক কিছু তারা মনে করে হ্যাঁ এটা দেখে আমি শিখে ফেলেছি, কিন্তু আসলে তা নয়। এটা একটা জানার ব্যাপার, দেখার ব্যাপার, চর্চার ব্যাপার। তো এটা তাদেরকে বোঝাবার জন্য আমার মনে হয় যে এই যে আপনারা যে বলছেন কাহিনী চিত্র, একটা সময়কে ধরে দিয়ে তাকে আস্তে আস্তে একটা গাছকে যেভাবে যত্ন করতে হয়, তাদেরকেও বোঝাতে হবে তোমরা ধীরে ধীরে বড় হয়ে ওঠো, ধাই করে একটা কিছু তোমরা পাবে না। নতুনদের একটা জিনিস আমি যেটা লক্ষ্য করি, তারা আসলে খুব অধৈর্য, খুব অল্প সময়ে অনেক কিছু পেতে চায়। আর সেজন্যে আমাকে ক্ষমা করবেন, মিডিয়াকেও আমি অনেক ক্ষেত্রে আমি দোষারোপ করি যে তারা হয়তো একজনকে, হয়তো সবাই নয়, কিছু কিছু আছেন যারা হয়তো একজনকে এমন ভাবে উঠালেন বা ইয়ে করলেন, তখন তার মনে হয় যে আমার তো এত বিশাল প্রাপ্তি হয়ে গেছে, এটা হয়ে গেছে, আমার এত জানার দরকার কি, শেখার দরকার কি। তো এই যে একটা ব্যবধান, এই যে একটা শূন্যতা আমি তাদের মধ্যে লক্ষ্য করি, এটা আসলে উচিত নয়। এটাকে তাদেরকে ত্যাগ করতে হবে। এবং এটা একটা, যে কাজটাতে তারা এসেছে, এটা তো চাকরি নয় আমার, এটাকে আমরা ভালোবেসেই এসেছি। আমরা ইন্টারভিউ দিয়ে একটা চাকরিতে ঢোকা এবং আস্তে আস্তে আমার প্রমোশন হবে, এটা হবে, ওটা হবে, আমি এই র্যাঙ্কে যাব, সেটা নয়। এটা এখানে আমাদের মনের ব্যাপার আছে এবং সেই সঙ্গে আমাদের মেধা, পরিশ্রম সবকিছুরই ব্যাপার আছে। তাই আমি বলি যে জানার এবং শেখার যে বিরাট সুযোগ এখন তাদের মধ্যে এসে গেছে, তাদের সামনে। আমাদের সময় কিন্তু এই চর্চার এই ব্যাপারটা ছিলই না। মানে আমরা যে মঞ্চে কাজ করেছি, আর যে দুটো চারটে টেলিভিশন যখন হয়েছে, একটি মাত্র চ্যানেল ছিল, সেই চ্যানেলে পাকিস্তান আমলে তো একদিন সেখানেও কত বাধ্যবাধকতা, এটা কথা বলা যাবে না, ওটা বলা যাবে না, একসঙ্গে বিছানায় শোয়া যাবে না। এমনকি 63 সালে আমার মনে আছে, আমি কার্জন হলে একটা নাটক করেছিলাম আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে, বা ডাকসু নাটক আর কি। সেইখানে আমরা স্বামী স্ত্রী, আব্দুল্লাহ আল মামুন ভাই আমার স্বামী হয়েছিলেন, আমরা বিছানায় শুবো কিন্তু এক চাদরের নিচে শুতে পারবো না। মানে কত রকম বাধা, কত রকম কিছু। তো সেসব তো আমরা তো অনেক পার হয়ে আজকে আমরা স্বাধীন দেশে, মুক্ত জীবন, মুক্ত চিন্তাধারা। কিন্তু আমি বলবো যে চর্চার প্রয়োজন আছে। আমরা একটু পরে, আমি একজন দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্ন করে বলুন। আমি লীলা আপাকে প্রশ্ন আর কি, আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের যে সৌন্দর্য, বাংলাদেশের পারিবারিক যে একটা সম্পর্ক, এটা নিয়ে যদি আমাদের দেশে নাটকগুলি তৈরি হয়, তাহলে আমাদের নাটকগুলি আগের মতো সবাই দেখতে পারবে। এখন নাটক সব চ্যানেলে হয়, সারাদিনে হয়, কিন্তু মানুষ দেখে না, কারণ সবাই খালি ইন্ডিয়াকে ফলো করে, ইন্ডিয়ান নাচ সিরিয়াল, ইন্ডিয়ান নাটকগুলিকে সবাই ফলো করে। ওদের শাড়ি পরা, ওদের ঘরের ডিজাইন, ওদের স্টাইল সবকিছু কলকাতাকে ফলো করে। কলকাতাকে ফলো না করে যদি আমাদের নিজের কেন করে? দর্শক, আপনাকে প্রশ্ন করি একটু আমি। প্রিয় দর্শক, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? কেন কলকাতাকে? আপনি বললেন যে আমাদের সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ নিয়ে নাটক হয় না, কেন? কলকাতার
বা ভারতের চ্যানেলগুলোতে যেই নাটকগুলো দেখানো হয় হ্যাঁ, সেগুলো কি খুব শিক্ষণীয় বা খুব পারিবারিক মূল্যবোধকে খুব কারণ আমাদের সেইখানে তো মানুষের মধ্যে যে হানাহানি দাম্পত্য জীবনের কলহ সৃষ্টি হইতেছে, এই জন্য আমি চাই না যে ওই দেশে কেউ ফলো করুক, হ্যাঁ রাইট। আচ্ছা ওই দেশের ফলো করুক, ধন্যবাদ। চাই না। কেউ করতে দেবে? আমাকে প্রশ্ন হ্যাঁ। করেছে, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে তোমার মতন একজন সচেতন দর্শক আছে এবং তোমরা থাকো। একজন দুজন দিয়ে কিন্তু কাজ শুরু হয়, তো তোমাদের মতো দর্শক থাকতে থাকতে একজনের জায়গায় আরেকজন, একজন তুমি অনুপ্রাণিত করবে, তুমি আরেকজনকে বলবে, এভাবেই আসলে দর্শক তৈরি হবে। ওই অল্প সময়ের জন্য যা, মুহূর্তের জন্য যা হঠাৎ ভালো লাগে, কিন্তু তারপরে সেটা কিন্তু স্থায়িত্ব খুবই কম। আগে যে সমস্ত নাটক হয়েছে কাহিনী নির্ভর বা সামাজিক বা অন্যান্য যেগুলো, সবাই একসঙ্গে বাবা মা ভাই বোন সবাই একসঙ্গে বসে দেখার যে একটা আনন্দ, সেই আনন্দটা এখন আমরা আসলে হারিয়ে ফেলেছি। অবশ্যই জীবন আমাদেরকে এখন এত কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি, এখন পার করছি এই সময়টা, এই ট্রানজিশন পিরিয়ডে এখন আসলে কাউকে দোষ দেওয়া যায় না। এত কষ্ট আমাদের চারিদিকে, এত মানে রুদ্ধ গতিতে ছুটে চলা, এই বসে একটা জিনিসের অ্যানালাইসিস করা যে এটা কেন হলো, হ্যাঁ এটা করলে এটা হবে, ওইটুকু চিন্তা করার যেন ধৈর্য আমরা হারিয়ে ফেলেছি, ধৈর্য নাই। তা আমার মনে হয় এই সময়টা আমরা পার করে দেবো, আমরা বুঝতে পারবো, আমাদের দর্শকরাও যে বুঝতে পারবেন যে আমরা যে আশেপাশের যে সমস্ত জিনিসগুলো নিচ্ছি সেগুলো থেকে আমরা গ্রহণ করার কিছুই নেই, বরঞ্চ এগুলো থেকে আমাদের খারাপ বিরূপ যে সেটা প্রভাবটা আমাদের সমাজের মধ্যে পড়ছে, অনেকের মধ্যে পড়ছে। আমরা তখন খুবই কষ্ট হয় যখন দেখি একটি মেয়ে ওই রকম একটি জামা পায়নি বলে সে সুইসাইড করলো বা এগুলো। এবং আমি বলবো যে আসলে তাদের জ্ঞানের অভাব এবং আমি বলতে মানসিক যে বিকাশটা সেটা লাভ হয়নি বলেই তারা ওই ধরনের একটা ব্যাপার তারা ঘটায়, বা এই যে হানাহানি কাটাকাটি ওইসব দেখে অনুসরণ করে, ওই রকম হতে চায়। এই চমকটা কিন্তু পার্মানেন্ট না, আমি বলবো এটা ক্ষণস্থায়ী এবং কেটে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যারা জ্ঞানী গুণী মনীষী যারা আছেন, যারা চর্চা করছেন শিল্প সাহিত্যে, যারা এত চিরায়ত সাহিত্য করে গেছেন, যেগুলো এখনো হাতে নিলে আসলে বাড়িতে এখন কি আমাদের বই আমরা কিনি না, ওই 21শে ফেব্রুয়ারির সময় বই মেলায় গেলাম, দুটো বই কিনলাম বা ঘুরতে গেলাম, তা না, বই কিনতে হবে, বই পড়তে হবে। বই পড়ার যে আনন্দ, জ্ঞানের যে চর্চা, সেটা ছোটবেলা থেকে একটা বাড়িতে তাদের বাবা মাকে সেসব চর্চাগুলো রাখতে হবে। আমার বাড়িতে যদি আমি আমার বাসায় যদি আমি ঝাল তরকারি ছোটবেলা থেকে খাওয়াতে থাকি, আমার পরিবারের সবাই সেই ঝাল তরকারি খাওয়া শিখবে, তার রুচিটা ওইভাবেই গড়ে উঠবে। আমার মনে হয় যে বাড়ির পরিবেশটাকেও বাবা মা আরো যারা আছেন তারা বাচ্চাদের মধ্যে সেটা সঞ্চারিত করবেন। জি চয়নিকা। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নটা থেকে আমরা একটু দূরে চলে এসেছি। যে আগে যে কাজ করতাম বা এখন যে কাজ করছেন, যে ব্যবধানটা আসলে অনেক। আগে যখন কাজ করতাম মোর্শেদ ভাই, তখন একজন আর্টিস্ট একটা স্ক্রিপ্ট পাওয়ার জন্য অস্থির হয়ে যেত, তারপরে স্ক্রিপ্টটা পড়ে সে ডিরেক্টরের সাথে বসতো, ফোনে কথা বলতো। হয়তো এখন বসতে পারে না, কারণ এখন অনেক ব্যস্ততা, সেটা মানা যায়। বাট ফোনে কথা বলা বা একটা ক্যারেক্টার নিয়ে আলোচনা করা, ক্যারেক্টারটাকে সে কিভাবে দেখছে, অন টাইম সেটে আসা, দেখা যায় যে এখন নতুন অনেককে নিয়ে আমি কাজ করিনি। যে কথাটা আপনি আমাকে তখন বললেন যে বাণিজ্য আর এই যে শিল্প, আমি কিন্তু চাইলে আমি অনেক কাজ করি, আমি কিন্তু চাইলে এরকম কখনো আমার মনে হয়নি যে কেউ আমাকে একজন, আমি কিন্তু ফ্রিল্যান্সার ডিরেক্টর, যে কেউ আমাকে অনেক টাকা দিয়ে বললো আমি হিরো হব, কেউ একজন আমাকে টাকা দিয়ে বললো অমুককে নায়িকা নিতে হবে। আমি কিন্তু আমার নাটকে এরকম কোনো আর্টিস্ট নাই, কারণ আমি মেধাবী ডিরেক্টর না, আমার ভালো পারফর্মার লাগবে যাদেরকে নিয়ে আমি কাজ করবো। আর এটা তো পাঠশালা না যে আমি বসে বসে শুটিং করবো আর বসে বসে শেখাবো, মানে এটা আমার মতামত একদমই। আমি পারফর্মার নেব, তাকে ওইভাবে সম্মানী দেওয়া হয় এবং সে অভিনয় করবে। যে জিনিসটা হয় যে নতুনরা প্রথমে দেখা যায় যে সবাই না, বেশিরভাগই ফোন ধরে না এবং কল ব্যাক করে না। এবং যে জিনিসটা একটু আগে দিলার মা বললেন যে পরিবার একটা বড় একটা ব্যাপার, এখনো কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরকে পরীক্ষার পরে বই কিনে দেই, আমি নিজেও কিন্তু বই কিনি, আমি নিজে কিন্তু বই পড়ি। এটা পরিবার থেকে আসে আসলে জিনিসটা, যে একজনকে কেউ ফোন করলে তাকে একটা কল ব্যাক করা, বা কেন করেছে, বা ডেটটা নাই, বা স্ক্রিপ্ট হয়তো পাঠিয়েছি, পড়লোই না, স্ক্রিপ্ট পড়েই না, আমি হয়তো জানছি তুমি কি পড়েছো, মানে সে না পড়লে তো আমাকে আরেকজনকে দিতে হবে। বিশাল একটা গ্যাপ অবশ্যই আছে, সবাই না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আছে।
আর যে জিনিসটা হয় যে আগে যারা কাজ করতেন, ধরেন সৌমি, বিপাশা, মিমি বা সুবর্ণা বা মাদের সময় যারা, এদের তো মানে শ্রদ্ধা, সেলুট সবসময়ই। নতুন যারা আসছে, অপি, তারিন বা তিশা, ফাইন। বাট তারপরে আপনি দেখেন মম পর্যন্ত, মমও ঠিক আছে, মম, রিচি, তারপরে কিন্তু আমি খুঁজে পাই না, আসলে সত্যি কথা আমি একটা নাম খুঁজে পাই না যাকে নিয়ে আমি একটা রান করতে পারবো এবং যে ঠিক টাইমে সেটে আসবে, স্ক্রিপ্ট পড়ে আলোচনা করবে, ফোন করলে কল ব্যাক করবে। আমি মাঝে মাঝে খুঁজে পাই না আসলে। অনেক সময় শুনি যে নতুনরা বলে যে আমাকে নিয়ে বলে যে ওনার কাজ করব না, উনি তো কেমন, ভালো না। অথচ তারা কিন্তু আমার কাজই করে নাই, তারা জানেই নাকি। এই যে না জেনে একটা কথা বলা, এরকম একটা মানে প্র্যাকটিস এবং কোনো গঠনমূলক আলোচনা না, মানে সবকিছু মিলে কেমন একটা অস্থিরতা যাচ্ছে সব দিক থেকে। এটা খুব সত্যি কথা। উজ্জ্বল, তোমার কি কথা, বক্তব্য এই ক্ষেত্রে? এটা ব্যাপারটা আমার মনে হয় আরো গভীরে। আসলে গভীরে হচ্ছে যে আগে আমরা আসি যে বিষয়টা তো হচ্ছে আমরা কাজ করছি একটা আর্ট ফর্মে, তো কারা করছে এটা খুব জরুরি। এর সঙ্গে কারা জড়িত, তার লেখাপড়া কি, তার মননের জায়গাটা কি, এইগুলো জড়িত। সে কোন ধরনের মিউজিক শোনে, এটাও জড়িত। তো এত কিছু আসে, অনেক ক্ষেত্রেই পরিবার থেকে আসে। আমার যেমন মনে হয় যে ধরেন আমি চারুকলায় পড়ার সুবাদে জানি যে আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, আমার পড়বার কথা ছিল বুয়েটে, আমি পালিয়ে গিয়ে চারুকলায় ভর্তি হই। তো যেহেতু আমি খারাপ ছাত্র ছিলাম না, তো আমি ব্যাপারটা আমার জন্য খুব তীব্র ছিল ব্যাপারটা বোঝা যে চারুকলার ধরেন আমারই সহপাঠীদের একটা উন্নাসিকতা ছিল যে বিজ্ঞানের ছেলে পেলে ক্রিয়েটিভিটি নাই। এটা অনেক ভুল কথা। পৃথিবী এখন চলছে অ্যাপ্লাইড ফিজিক্সের উপর, হ্যাঁ, এবং সেটার জন্য অনেক মগজ লাগে। তো যেই ছেলেটি বিশ্ববিদ্যালয়ে ঠিক মতো পাশ করতে পারবে না, সে যখন নির্মাণের জন্য আসে, নির্মাতা হতে আসে, যেই মেয়েটি পাশের বাড়ির যে কোনো সাধারণ মেয়ে হতে পারত, হ্যাঁ, সে যখন অভিনেত্রী হতে আসে, বিপত্তিটা ওখানে বাধে। যে আর আমার নিজেরই শুটিং এর পরিবেশ আমি নিজেই নিতে পারি না। আমি তখন ভাবি, মানে আমি যদি এখন একজন প্রকৌশলী হতাম তাহলে আমি কোন পরিবেশে কাজ করতাম, তাহলে আমাদের শুটিং পরিবেশ কেন আমাদের জন্য স্বস্তিদায়ক এবং সম্মানজনক নয়? তার মানে কি আমরা একটা নিম্নমানের কাজের সঙ্গে জড়িত? সেটা নিশ্চয়ই হবার কথা ছিল না। তো পুরো ব্যাপারটা হচ্ছে শিক্ষা সংস্কৃতির সংকট। এবং আমাদের এখানে যারা কাজ করতে আসে, আমি দেখেছি, এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে উপায়হীনদের একটা স্বর্গরাজ্য এটা। আর কোথাও যে কাজ পাবে না, সেখানে হয় নির্মাতা হবে, নয়তো অভিনেতা অভিনেত্রী হবে। সেটা দিয়ে কি করে পৃথিবীর নিষ্ঠুর নির্মম কথা বলো না। সেটা দিয়ে পৃথিবীর কিভাবে একটা আধুনিকতম শিল্পচর্চা হতে পারে? আধুনিকতম আমি বলছি যে শিল্পের সকল মাধ্যমের উপস্থিতি যেখানে। আমি সত্যজিৎ রায়ের নায়ক চলচ্চিত্র নির্মাণের সময় একটা গল্প জানি, এটা কোথাও পড়েছিলাম হয়তো, যে উনি ফলি সাউন্ড করতে বসেছেন, এখন গাড়ির দরজার শব্দ ওনার পছন্দ হচ্ছে না। তো সাউন্ড ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেছেন যে এটা তো আমার ভালো লাগছে না, তাহলে এটা দিয়েছো কি, আওয়াজটা দিয়েছো কিসের? তো বলে স্যার দিয়েছি তো অ্যাম্বাসেডারে। বলে গাড়িটা হচ্ছে মার্সিডিজ, তুমি অ্যাম্বাসেডারের আওয়াজ দিলে হবে কি করে? আমি তো তাই বলি আমার কানে লাগছে না কেন? তাহলে তুমি মার্সিডিজ সাউন্ড রেকর্ড করো, তারপরে আওয়াজ দাও। দিস ইজ ফিল্ম। ফিল্ম ইজ অল অ্যাবাউট ডিটেইলিং এবং টেস্ট, এবং ওই মানুষটার অনেক বেশি সাহিত্য জ্ঞান, শিল্প জ্ঞান, এগুলো ছাড়া তো ছবি হবে না। এবং একই সাথে যারা সেই নির্মাতার সঙ্গে অভিনয় করবেন, তাদেরও জ্ঞান প্রজ্ঞা ওরকম হতে হবে। তো সেইটির বড় সংকট। এটা সংকট হবার আরেকটা অন্যতম কারণ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কর্মক্ষেত্র থাকা। যে এই কর্মক্ষেত্রে সুযোগ পাওয়ার জন্য কাউকে কোনো ধরনের স্ট্রাগল করতে হয় না, স্ট্রাগল করতে হয় মেধাবীকে। কারণ তার রুচিবোধ থাকার কারণে, তার আত্মসম্মান বোধ থাকার কারণে স্ট্রাগলটা তাকে করতে হয়। কারণ মানে হুমায়ুন আজাদের একটা লেখা পড়েছিলাম ওনার প্রবচনে, যে ইতর প্রাণী বেশি সন্তান প্রসব করে। তো এখন দেখবেন যে আমি 12 বছরের মতো কাজ করছি। 12 বছরে আমি টেলিভিশনের জন্য কাহিনী চিত্র নির্মাণ করেছি 25টা, কেউ কেউ বছরে 30টা 40টা করছে। আমার তখন মনে হয় যে জেমস ক্যামেরন টাইটানিক বানানোর পরে 15 বছর সময় নিলেন হচ্ছে অ্যাভাটার বানানোর জন্য। এর মাঝে কি ওনার 1500 গল্প মাথায় আসেনি? এসেছে,
উনি ওর থেকে নির্বাচন করেছেন যে আমি এর থেকে এইটি হচ্ছে উৎকৃষ্টতম, এটি নিয়ে কাজ করব। এবং সেটার আরেকটা ইতিহাস আমি একটু বলতে চাই যে কিভাবে চলচ্চিত্রটা আসলে হওয়া উচিত। যে যখন উনি অ্যাভাটার নিয়ে ভাবছেন তখন উনি একটা সফটওয়্যার টিমকে বললেন যে আমার আসলে ব্যাকগ্রাউন্ড নির্মাণ করার জন্য এরকম একটা সফটওয়্যার দরকার। তখন ভিউ নামে একটা সফটওয়্যার তৈরি হলো, যে সফটওয়্যারটা দিয়ে এখন ল্যান্ডস্কেপিং হয়, আর্কিটেক্টরা কাজ করে যেটা দিয়ে। এবং আমি পরে খুব চমকিত হলাম এটা জেনে যে জেমস ক্যামেরন নাসার একজন মেম্বার। তো আচ্ছা, উজ্জ্বল ভাইয়ের এখানে আমার একটা অমত আছে, মানে আমার একটা দ্বিমত আছে। দ্বিমত আছে, সেটা হলো যে উজ্জ্বল ভাই বললেন যে উনি 12টা কি 25টা নাটক বানিয়েছে 12 বছরে। অনেকে কিন্তু বছরে 50টাও বানায়, 30টাও বানায়। যেমন ওনার কিন্তু শুধু এটা করেই খেতে হচ্ছে না, যেমন আমাকে এটা করে খেতে হচ্ছে, ঠিক আছে? সো আমাকে কিন্তু মাসে 3টা করে বানাতেই হবে। সো এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। বড় কথা না আসলে, সেটা বড় কথা না। উজ্জ্বল যেটা তাহলে আমার একটু ভুল শুধরাতে হবে। আমি কোনো ব্যক্তিগত আক্রমণ থেকে বলিনি। যেমন আমি ওনার কথা ধরেই বলতে পারি, উনি যেটা বলছেন যে এটাই ওনার রুটি রুজির ব্যাপার। সো এইখানে আমি খুবই শ্রদ্ধাশীল ওনার এই কথার সঙ্গে, যে সেইটি যার হয় ওনাকে যদি এখন সুযোগ দেওয়া হয় যে আপনি মাসে নয় 6 মাসে একটি বানাবেন এবং 6 মাসে চলতে আপনার যে অর্থটা দরকার ওইটাই আপনাকে, উনি কিন্তু 2-3টা বানাতেন না। হ্যাঁ অবশ্যই, সেটাই বলছে। হ্যাঁ আমি একদম আপনার কথাটাই বলেছি আসলে, যে 20টা 25টা যে বানাচ্ছে সে বাধ্য হয়ে বানাচ্ছে, আর যার বানাতে হচ্ছে না সে লাকি। আসলে হয়তো আমি নিজেই লাকি। মোর্শেদ ভাই, সেটা হলো জুজু ভাই একটা কথা খুব সুন্দর, যে পরিবার থেকে আসে। পরিবার থেকে কারা আসছে, যে পরিবারটা সংস্কৃতি মোনা, মা বাবা কিরকম। যে একজন দর্শক ফোন করলেন যে সে বললো যে আমরা দেখতে চাই এরকম ফ্যামিলি ড্রামা। তার মানে কিনা এই মাটা যদি বিদেশি চ্যানেল না দেখে, মাটা যদি তার পরিবারকে নিশ্চয়ই তার ছেলে মেয়েকে ওভাবে করে বোঝাচ্ছে। পরিবারটা আসলে বড় একটা ব্যাপার, যে পরিবার কিভাবে তার ছেলে মেয়েকে শাসন করছে বা আদর করছে, দুটাই হতে পারে। আর একটা জিনিস হঠাৎ করে যেটা উজ্জ্বল ভাইয়ের কথাটা খুব ভালো লেগেছে, যে যেমন আমরা যখন দেখতাম, যে আমি যেটা দেখেছি আর কি, মানে আমার বয়সে, যেমন মাহফুজ আহমেদ, তৌকির ভাই বা জাহিদ হাসান অনেক স্ট্রাগল করেছে। তারা হেঁটে হেঁটে সে রামপুরা পর্যন্ত গিয়েছে, বাসে গিয়েছে, টেম্পোতে গিয়েছে। আজকে কিন্তু তারা এই জায়গায়, এখন কিন্তু তারা সুপারস্টার, আমি বলবো তারা আসল নক্ষত্র। বাট হঠাৎ করে একটি ছেলে বা একটা মেয়ে মডেল হলো, মানে অনেকবার তাকে দেখা গেল, সে ভাবলো সে অনেক কিছু করে ফেললো। সে করছে না তা না, তার নিশ্চয়ই মধ্যে কেউ কারো মধ্যে অবশ্যই অনেক বেশি ক্যালিবার আছে, কিন্তু এরকম আছে যার মধ্যে কিছুই নাই, কিন্তু সে অনেক হিট। সে মনে করেন যে টাকা চাচ্ছে, সেটা মনে করেন অনেক সিনিয়রদের ডাবল টাকা চাচ্ছে, মানে সে ভেবেছে সে অনেক কিছু করে ফেলেছে। আমি উজ্জ্বলের কাছে আবার আসবো একটি ব্যাপারে, যে বাজেটের প্রসঙ্গ বারবার আসছে। আমি চলচ্চিত্রের কথা বাদ দিচ্ছি, চলচ্চিত্রে কিন্তু আমরা মোটামুটি একটা বাজেট এখন পাই। এবং আমি তোমার সাথে পুরোপুরি একমত যে আমি সেই ধরনের একটা চলচ্চিত্র কখনোই করব না যেটা আমার বাজেট আমাকে ঠিক মতো করতে পারমিট না করবে। আমি তেমনই একটা বিষয় নেব। আমি যখন মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি, আমি কিন্তু সরাসরি যুদ্ধ দেখানোর যখন প্রশ্ন আসে তখন আমি বাজেটের কথা চিন্তা করি, এবং আমি হয়তো সেটা আমার ম্যাক্সিমাম ছবিতেই সরাসরি যুদ্ধ সেভাবে দেখা যায় না, কারণ আমি এটা অ্যাভয়েড করি। কারণ আমি জানি যে ওইটা করতে গেলে আমি করতে পারবো না, বাজেট পারমিট করবে না। বাজেট ছাড়াও আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে, সেইগুলো পারমিট করবে না। তো সেটা তো আছেই চলচ্চিত্রের ব্যাপারে আমরা, কিন্তু টেলিভিশন নাটকের ক্ষেত্রে যে বাজেটটা আসলে দেয়া হয় সেটা খুবই নগণ্য। মানে সেটা একেবারেই মানে মিনিমাম একটা কাজ করার জন্য কিন্তু পর্যাপ্ত নয়। এখন আরো বেশি টাফ হয়ে যাচ্ছে জিনিসটা, সত্যি। এটার কারণ হচ্ছে যে এত বেশি চ্যানেল হওয়ার কারণে বিজ্ঞাপনের, আমি কম খোঁজ রাখি এই ব্যাপারে, তারপরে যতদূর জানি, আমি যদি খুব ভুল না করে থাকি, যে আগে বিটিভির স্পট ছিল পার সেকেন্ড সম্ভবত 30,000 টাকা, এরকম কিছু, 60,000 টাকা ছিল একদম। তো সেখান থেকে বেরিয়ে এসে এখন দেখবেন যে কিছু কিছু একটু অপেক্ষাকৃত নিম্নমানের চ্যানেল হলেও চ্যানেল, তো সেখানে দেখবেন ব্যক্তিগত বিজ্ঞাপনও প্রচারিত হয়। তার মানে বিজ্ঞাপনের যে মানে অনেক কমে গেছে। এটা কমার কারণ হচ্ছে অতিরিক্ত টেলিভিশন চ্যানেল, এবং এই টেলিভিশন চ্যানেলগুলোর আরেকটা সমস্যা আমার মনে হয়, আমি জানি না এই কথা বলবার মতো বড় মানুষ আমি নই, তারপর আমি বিনীতভাবেই বলতে চাই যে নেপথ্যের লোক যদি এই মাধ্যমের না হয়ে থাকেন বা এটি তার প্রধান প্রতিষ্ঠান না হয়, তাহলে সেটার ব্যাপারে তিনি যত্নশীল হবেন না।
এটি যদি যেমন ইন্ডিয়ান চ্যানেলের আগ্রাসন কেন? কারণ দেখা যাচ্ছে ওই টেলিভিশন চ্যানেলের মূল ব্যবসায়ী টেলিভিশন চ্যানেল, ওকে ওইটা অনেক সুচিন্তিত ভাবে ওটার প্রোগ্রাম সেট করতে হয়। আমাদের চ্যানেল আছে, কন্টেন্ট নেই। এখন এসব কারণে আবার নির্মাণে এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে সরকারি নীতিমালা তার মধ্যেও বড় ধরনের গলদ রয়ে গেছে। আমাদের বিজ্ঞাপনের একটি বড় অংশ চলে যাচ্ছে ভারতের চ্যানেলগুলোর কাছে, এবং সেটা চলে যাচ্ছে ভারতের চ্যানেলে, যেহেতু আমাদের এখানে অবাধে দেখা যাচ্ছে, সেই চ্যানেলে বিজ্ঞাপন দিতে আগ্রহী আমাদের প্রতিষ্ঠানগুলো, পণ্যের বিজ্ঞাপন দিতে, এবং সেই টাকাটা যেন প্রপার ভাবে যেতে পারে। বাংলাদেশ ব্যাংক কয়েকদিন আগে একটা সার্কুলার জারি করেছে যে খুব প্রপার চ্যানেলেই টাকাটাও সে পাঠাতে পারবে। তো এতে করে তো আমাদের চ্যানেলগুলো আরো বেশি মার খেয়ে যাচ্ছে। এবং যেখানে আমাদের চ্যানেল কেন ভারতে দেখা যায় না, সেটা হচ্ছে যে ভারতের চ্যানেল আমাদের এখানে দেখতে গেলে মাত্র 5 লক্ষ টাকা দিয়ে নিবন্ধন করতে হয়, আর যেই নিবন্ধন ফিটা আমাদের চ্যানেল যদি ভারতে দেখতে হয় তাহলে দিতে হবে 5 কোটি রুপি। তো এই জন্য কিন্তু ভারতীয় ক্যাবল অপারেটররা আমাদের চ্যানেল দেখান না। এইগুলো আমাদের তো সরকারের নীতিমালা পরিবর্তন। আমার মনে হয় যে আমাদের সরকারও কিন্তু আমাদের চ্যানেলগুলোকে প্রোটেক্ট করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নিচ্ছেন না। এই সব মিলেই আসলে বাজেটের নীতি নির্ধারকদের কাছেও আমাদের আবেদন থাকবে যে বিষয়ে তারা নির্মাতা হতে চাওয়ার আকাঙ্ক্ষাও একটা সমস্যা। মানে যে কেউ আমি এরকমও আছে যে শুধু নির্মাতা নয়, আমি বলবো যে কলা কুশলে আমরা যারা অভিনয় করি, আমরা চরিত্র বুঝি না, আমরা চরিত্র নিয়ে চিন্তা করি না। একটা ড্রাইভারের স্ত্রীর একটা তার রুজি রোজগার কত, সে কোন পরিবেশে, সে তার জীবন জীবিকা, তার স্বামীর চিন্তা করে না, তার পোশাক, তার চুলের হাইলাইটস, তার বড় বড় নখ, সে অভিনয় করছে ওই চরিত্রে। তো এগুলো আর সত্যি চারিদিকে একটা অস্থিরতা। যেমন আমি যখন দিলারামাকে বলি যে তুমি 10টায় আসবে, যেমন ডিরেক্টর তো সব অল ইন অল, বাট ডিরেক্টরের অবস্থা সব থেকে খারাপ। উনি কিন্তু ঠিকই 10টায় আসবে, বাট এখন যদি আমি একটা অন্য একটা নতুনদেরকে বলি তুমি 8:30টায় আসো, তোমার কল, সে চট করে এদিকে বলবে আমি তো 10টার আগে আসতে পারবো না। তোমার তো একটা কাজ, তোমাকে এই জন্য পেমেন্ট করা হচ্ছে, সম্মানই দেওয়া হচ্ছে, সম্মান করা হচ্ছে, কিন্তু সে যে রাতে 3টা 4টা 5টা পর্যন্ত কাজ করেছে। পাশাপাশি এটা বলবো যে এরকম আমার মতো আরো মানে আমাকে দিয়ে সবাই হবে না, বা উজ্জ্বল ভাইকে দিয়ে সবাই হবে না, এরকম অনেক ডিরেক্টর আছে যারা শুরুই করে 2টায়, হোল নাইট কাজ করে। তারা ভাবে না যে এই পারফর্মারটা পরের দিন অন্য একটা সেটে যাবে। আসলে আমাদের নিজেদেরও কিন্তু অনেক প্রবলেম আছে। এখানে একটা বাজে সংস্কৃতির কথা আমাকে বলতে হয়, যেহেতু প্রসঙ্গটা আসলো। সময়ানুবর্তী হওয়ার একটা সমস্যা আছে। যেমন আমি কোনো একটা মানে আমার একদম আর্লি ক্যারিয়ারে কোনো একটা অ্যাওয়ার্ডের জন্য আমি মনোনীত হওয়ার পর পত্রিকা থেকে আমাকে ডাকা হলো যে আর যারা মনোনয়ন পেয়েছে সবার একটা ইন্টারভিউ হবে। 4টেতে ছিল ইন্টারভিউ। ওটা আমার জন্য একটা শিক্ষা আর কি। তো আমি 4টা বাজতে 5 মিনিট আগে পৌঁছেছি, দেখি আর কেউ আসেনি। তো আমি 10 মিনিট পরে জিজ্ঞেস করলাম যে কেউ তো আসেনি। তো বলে ভাই সবাই ক্রিয়েটিভ মানুষ, একটু তো দেরি হবে। তা আমি একটু খটকা লাগলো, আমি কি তাহলে নন ক্রিয়েটিভ? আমি তো সময় মতো আসলাম। হ্যাঁ, তারপরে আমি আরো 10-15 মিনিট থাকলাম, কেউ আসলো না। সে দেখি বিরক্ত আমার উপর, তার ধারণা যে আমি খুব উত্তেজিত হয়ে চলে এসেছি, যে এরকম নতুন নতুন পত্রিকায় সাক্ষাৎকার উঠে। তাতে আমি তার ভুল ভাঙানোর জন্য বললাম যে আপনাকে আমি রবীন্দ্রনাথের একটা গল্প বলি। ব্রাহ্মসভার একটা অনুষ্ঠানে ওনার দাওয়াত ছিল, তা 5:30টায় ছিল। তো উনি 5:30টায় গিয়েছেন, গিয়ে দেখেন আয়োজকের কেউ আসেনি। তো উনি তখন একটা নোট লিখলেন যে এসেছিলাম, বসেছিলাম, আমার 5:30 ঠিক 5:30 যেন বলে উনি চলে গেলেন। তো আমার দিক তাকিয়েছে। আমি বললাম এই গল্পটা আমি কেন বললাম? তো উনি বললেন যে কেন? কারণ আমি এখন চলে যাব। তারপর আমি চলে গেলাম। মানে এখনো আমি দেখি একটা মিটিং এ সময় মতো পৌঁছানো মানেই হচ্ছে তার হয় অফুরন্ত সময় আছে, নয়তো সে খুব দামি। কথাটা ঠিক না। আমি বলি যেমন আমি দ্বিতীয়বার যখন ছিলাম, আজকে তিনি নেই, মানে আমি আমার স্টুডেন্টকে বলতাম দ্বিতীয়বারকে কখন কল দিয়েছো তুমি? আসলে আমাদের আর সময় নেই আজকে। যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চমৎকার কিছু আলোচনা হলো। আমরা চাই 1 ঘন্টার নাটক বেঁচে থাকুক, টেলিভিশন কাহিনী চিত্র। ধন্যবাদ আপনাদের সবাইকে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।